আমার এক সময় একজনের সঙ্গে খুব ভাব ছিল, না এভাবে শুরু করা যায় না। পৃথিবীর কোনো স্বামী বিয়ের পরের দিন এই ধরনের কোনো কথা শুনতে চায় না। কোনো স্বামী গোপন সত্য শুনতে চায় না, তারা শুনতে চায় মধুর মিথ্যা। এক সময় একজনের সঙ্গে আমার খুব ভাব ছিল, এটা এমন ভয়াবহ কোনো ব্যাপারও নয়। ভাব তো থাকতেই পারে, তবে খুব ভাব ছিল। সমস্যাটা এখানে, খুব বলে একটা ছোট্ট বিশেষণ আছে। আমি ইচ্ছা করে বসাইনি, নিজের অজান্তেই চলে এসেছে। ওনার নাম থাক, নামটা বাদ থাক, নামের দরকার নেই। উনি ছিলেন আমাদের কলেজের ইতিহাসের শিক্ষক। বয়স অল্প, পাশ করে প্রথমেই এই কলেজে এসেছেন। এখানেই তার চাকরি জীবনের শুরু। তাকে দেখে আমাদের মেয়েদের মধ্যে খুব হাসাহাসি পড়ে গেল। হাসাহাসির প্রধান কারণ তার পরনে জুব্বা ধরনের পোশাক, গোড়ালি পর্যন্ত পায়জামা, থুতনিতে ছাগলদাড়ির মতো ফিনফিনে একগোছা দাড়ি। তিনি চোখে সুরমা দেন, ক্লাসে যখন পড়ান তখন কখনো মেয়েদের দিকে তাকান না, মেঝের দিকে তাকিয়ে পড়ান। হঠাৎ কারো চোখে চোখ পড়ে গেলে লজ্জায় লাল হয়ে যান, তবে পড়ান খুব সুন্দর। এরকম অল্প বয়সে একজন মৌলানাকে বেছে বেছে তারা মেয়েদের কলেজে কেন দিল কে জানে। কলেজের সব স্যারদের নাম থাকে, তার নাম হলো চ্যাংরা হুজুর। আমরা নানাভাবে তাকে যন্ত্রণা করি। যেমন তিনি রেজিস্টার খাতা হাতে যখন ক্লাসে ঢুকেন, তখন আমরা সবকটি মেয়ে একসঙ্গে চেঁচিয়ে বলি আসসালামু আলাইকুম। আমাদের এই সমবেত চিৎকারে কলেজ কেঁপে ওঠে। তিনি ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে অসহায় ভঙ্গিতে বলেন ওয়ালাইকুম সালাম। তাকে ভয়ঙ্কর সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেমন একদিন ক্লাসে পড়া শেষ করে বললেন, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট মেয়ে মকবুলা হঠাৎ দাঁড়িয়ে বলে উঠল, জি স্যার আছে। বলো, আপনি এমন অদ্ভুত পোশাক পরে ক্লাসে আসেন কেন? অদ্ভুত পোশাক তো না, আমাদের নবীজি এই পোশাক পরতেন। নবীজি তো ওটে চড়ে ঘোরাফেরা করতেন, আপনি ওটে না চড়ে রিকশায় আসেন কেন? ওটের প্রচলন এখানে নেই, থাকলে হয়তো আসতাম। হো হো করে আমরাও হেসে উঠলাম। স্যার চোখ মুখ লাল করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে করুণ গলায় বললেন, আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। আমরা সমস্বরে হুঙ্কার দিয়ে উঠলাম ওয়ালাইকুম সালাম। আমাদের হুঙ্কারে কলেজ বিল্ডিং কেঁপে উঠল। একদিন বিকেলে ছাদে হাঁটছি, মা এসে বলল, বাইরে এক ভদ্রলোক এসেছেন, তোর বাবা চা খাচ্ছে, চা দিয়ে আয়। আমি 2 কাপ চা নিয়ে ঢুকে অবাক হয়ে দেখি আমাদের চ্যাংরা হুজুর। আজ তার পোশাক আরও চমৎকার, মাথায় পাগড়ি পরেছেন। বিয়ের আসরে ছেলেরা পাগড়ি পরে বলে জানি, কিন্তু কেউ যে পাগড়ি পরে অন্যের বাড়িতে বেড়াতে আসতে পারে তা জানা ছিল না। ভদ্রলোক কি উম্মাদ! তিনি আমাকে দেখে মাথা নিচু করে ফেললেন। বাবা বললেন, নবনী, উনি মহিলা কলেজের একজন শিক্ষক। আমাদের যে বাড়তি 2টা ঘর আছে, ওই ঘর 2টা তিনি ভাড়া নেবেন। আমি বললাম, বাবা আমি উনাকে চিনি, উনি আমাদের ইতিহাস পড়ান। ইতিহাস পড়ান বলিস কি? আমি তো ভেবেছি অ্যারাবিকের টিচার। স্যার মেজের দিকে তাকিয়ে বললেন, আমি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল হিস্ট্রিতে এমএ করেছি। বাবা উৎসাহের সঙ্গে বললেন, ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আমি তার দিকে তাকিয়ে বললাম, কেমন আছেন স্যার? তিনি ঠিক আগের মতোই মাটির দিকে তাকিয়ে বললেন, ভালো। তুমি ভালো আছো নবনী? স্যার যে আমার নাম জানেন তা আমি জানতাম না। আমি চমকে উঠলাম। চা নিন স্যার। চুমুক দিয়ে দেখুন চিনি হয়েছে কিনা। স্যার আমার দিকে তাকালেন। কি আশ্চর্য, এত সুন্দর চোখ, কি শান্ত, কি মায়াকাড়া। নাকি এসব আমার কল্পনা? স্যার চোখ নামিয়ে নিয়েছেন। আমার বলতে ইচ্ছে করছে, আপনি আমার দিকে তাকিয়ে চা খান তো স্যার। মেঝের দিকে তাকিয়ে আছেন কেন? মেঝেতে কি আছে দেখার? টিয়া পাখির ট্যাটে শোনা যাচ্ছে, বোর হয়ে গেছে। বৃষ্টি এখনো থামেনি। আমি দরজা খুলে বাইরে এসে দেখি আমাদের বিদায়ের আয়োজন চলছে। ভোরবেলা ট্রেন, এক্ষুনি রওনা না হলে ট্রেন ধরা যাবে না। বড় মামা সবাইকে তাড়া দিচ্ছেন। আমার সমস্যার গল্প আজ আর বলা হলো না। আমি ঢাকায় ওর বাসায় উঠে এলাম। সেগুনবাগিচায় অফিসের সাথেই বাসা। 1 তলা 2 তলা জুড়ে অফিস, দোতলার পেছন দিকে ওর বাসা। একটা মোটে ঘর, বারান্দার খানিকটা অংশ আলাদা করে রান্নাঘর। গ্যাসের ব্যবস্থা নেই, কেরোসিনের চুলায় রান্না। বারান্দার অন্য মাথায় বাথরুম এবং রান্নাঘরের মাঝের ফাঁকা জায়গাটা 8-10টা ফুলের টব। সপ্তম আশ্চর্যের মতো সেখানে একটা পাখির খাঁচায় ময়না পাখি। ও খুব আগ্রহ করে বলল, বুঝলে নবনী, এই ময়না মানুষের চেয়ে সুন্দর করে কথা বলে। 2 দিন দেখবে তোমার গলা হুবহু নকল করবে। এ নকলে খুব ওস্তাদ। ময়না বেশ আগ্রহ নিয়ে আমাকে দেখছে, কোনো কথা বলছে না। আমি বললাম, কই, কথা বলছে না তো? হঠাৎ তোমাকে দেখেছে এই জন্য। কয়েকদিন যাক, তারপর দেখবে ওর কথার যন্ত্রণায় থাকতে পারবে না। আমার বাড়িঘর তোমার পছন্দ হয়নি, তাই না নবনী? হয়েছে, পছন্দে যে হয়নি
সেটা তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। এরা একা মানুষ তো, বিরাট বাড়ি নিয়ে কি করব। তাছাড়া বাড়িটা কিন্তু ভালো, খুব হাওয়া। ছাদে যাওয়ার সিঁড়ি আছে, ছাদে যাওয়া যায়। ছাদে যাবে? আচ্ছা, পরে তোমাকে নিয়ে যাব। টায়ার্ড হয়ে এসেছো, এখন রেস্ট নাও, আমি চা নিয়ে আসি। ও ঘর থেকে ফ্লাক্স নিয়ে ব্যস্ত ভঙ্গিতে নেমে গেল। এই বাসার সব কিছুই ছোট ছোট। সে যে ফ্লাক্সটা নিয়ে বের হয়েছে সেটিও ছোট। এক কাপ চা ধরবে কিনা কে জানে। আমি ঘুরে ফিরে তার সংসার দেখতে লাগলাম। শোবার ঘরে একটা খাট, সেই খাটে একটাই বালিশ। আমার জন্য দ্বিতীয় বালিশ কেনেনি। হয়তো আজ সন্ধ্যাবেলা বালিশ কিনতে যাবে, কিংবা কে জানে হয়তো একটা বালিশেই দুইজনকে ভাগাভাগি করে ঘুমোতে হবে। একটা লেখার টেবিলে খাটের সঙ্গে লাগানো, টেবিলের সঙ্গে চেয়ার নেই। কাজেই ধরে নিয়ে যায় লেখালেখির কাজ খাটে বসে সারা হয়। টেবিলের পাশে মিটসেফের মতো আছে, সেখানে নতুন একটা টি সেট। দেখেই বোঝা যাচ্ছে এই টি সেট এখনও ব্যবহার করা হয়নি। কাপড় রাখার আলনা আছে, আলনায় কাপড় নেই। কয়েকটা তোয়ালে এবং গামছা ভাঁজ করে রাখা, কে জানে হয়তো তোয়ালে রাখার জন্যই এই আয়না। দেয়ালে কিছু বাঁধানো ছবি আছে, একটি তার বাবার ছবি। চেহারার মিল থেকে বলে দেয়া যায় তার পাশের ছবিটি বোধহয় তার মার। এই মহিলা খুব রূপবতী ছিলেন। ফ্রেমে বাঁধানো নজরুল ইসলামের একটা হাতে আঁকা ছবি আছে। ছবির নিচে লেখা আর্ট বাই নোমান, ক্লাস 8 সেকশন বি। সাহেব তাহলে ছোটবেলায় শিল্পী ছিলেন। খাটের নিচে রাজ্যের জিনিস, তার মধ্যে মাটির পালকি এবং পুতুল আছে। এগুলো কি জন্য রাখা কে জানে, জিজ্ঞেস করতে হবে। আমি হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকলাম। বাথরুমটা ঝকঝকে, আমাদের নেত্রকোনার বাড়ির বাথরুমের মতো অন্ধকার এবং স্যাঁতসেঁতে নয়। সবচেয়ে বড় কথা, বাথরুমের উপরের দিকে ভেন্টিলেটরের মতো আছে, যে ভেন্টিলেটর দিয়ে আকাশ দেখা যায়। গায়ে পানি ঢালতে ঢালতে আকাশ দেখার মতো আনন্দ আর কি আছে। মুখে পানি ঢালতেই শরীর জুড়িয়ে গেল। হঠাৎ করে মনে হলো আমাদের দুজনের জন্য এরকম একটা ছোট ঘরেরই দরকার ছিল। ও শুধু চা আনেনি, একটা ঠোঙায় কিছু জিলাপি, আরেক ঠোঙায় কিছু নোনতা বিস্কিট। সে মিটসেট থেকে কাপ বের করেছে। আমি দেখলাম দুটা না, সে একটা কাপ বের করেছে। ওই কাপটি সে এগিয়ে দিল আমার দিকে। নিজে চা ঢাললো ফ্লাক্সের মুখে, যেন আমি খুব সম্মানিত একজন মেহমান, বাইরের কেউ। নবনী, টি সেটটা নতুন কিনেছি, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। সেট হিসেবে কিনলে দাম বেশি লাগে। আমি আলাদা আলাদা কিনে সেট বানিয়েছি, অনেক সস্তা পড়েছে। ও আচ্ছা, বিকালে তোমাকে নিয়ে বের হতে হবে। টুকটাক অনেক জিনিস কিনতে হবে, বালিশ কিনতে হবে। তোমার কি কোল বালিশ লাগে? না। তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, 11 তারিখ ডেলিভারি দেওয়ার কথা ছিল। নিতে গেলাম বলে পালিশ হয় নাই, এখন বোধ হয় পালিশ হয়ে গেছে। নিয়ে আসবো। আরেকটু চা দিই? ফ্লাক্সে চা আছে, 3 কাপ চা আটে। আমি ওকে খুশি করার জন্যই আরেকটু চা নিলাম, শরবতের মতো মিষ্টি চা। মুখে দিলেই পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত মিষ্টি হয়ে যায়। নবনী, শোনো, আমি অফিসে যাই, কিছু জরুরি কাজ ছিল। তুমি একা থাকতে পারবে তো? পারবো। পারবো। গোসল সেরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তুমি টায়ার্ড হয়ে আছো, তোমার ঘুম দরকার। আচ্ছা, একা একা ভয় পাবে না তো? ভয় পাবার কিছু আছে কি? ভয় পাবার কিছুই নেই, খুব সেফ জায়গা। অফিসের 3 জন দারোয়ান আছে, এরা সব সময় পাহারা দেয়। আর আমি তো আছিই। আমি মাঝে মাঝে খোঁজ নিয়ে যাব। খোঁজ নিতে হবে না, আমি ভালোই থাকবো। ছোট বাসা দেখে তোমার মন খারাপ হয়নি তো নবনী? না, দিন এরকম থাকবে না। নিজেই একসময় ব্যবসা শুরু করব। অ্যাড ব্যবসার ব্যাপার স্যাপার আমি এখন সবই জানি। সাহস করে শুরু করলেই হয়। আর একটু চা দেই? ফ্লাক্সে আছে খানিকটা। ও চা ঢেলে দিল। তার মুখ হাসি হাসি। বারান্দায় ময়নাটার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বলল, কথা বল এই ময়না, কথা বল। বল দেখি নবনী। ময়না খাঁচার ভেতর ছটফট করছে, কথা বলছে না। আমি খাটে বসে দেখছি ও পকেট থেকে কলা বের করে খোসা ছাড়িয়ে সে ময়নাকে দিচ্ছে। গলার স্বর অনেকখানি নামিয়ে প্রায় অনুনয়ের ভঙ্গিতে বলছে, কথা বল না রে বাবা, বল নবনী। নবনী, কি হয় কথা বললে? আমাকে শোনানোর জন্যই বেচারার এই চেষ্টা। এই পৃথিবীতে তার যা কিছু দেখানোর আছে সবই সে আমাকে দেখাতে চায়। আমাকে অভিভূত করাই তার লক্ষ্য। তার প্রয়োজন ছিল না। আমি বললাম, নজরুলের এই ছবি কি তোমার আঁকা? সে লজ্জিত গলায় বলল, হুঁ। ফেলে দেয়া উচিত। ফেলতে পারি না, মায়া লাগে। ফেলার দরকার কি? সুন্দর ছবি তো। এখনো কি ছবি আঁকো? না না। কি যে তুমি বলো, স্কুলে পড়ার সময় খুব আঁকতাম।
নবনী আমি যাই, তাড়াতাড়ি চলে আসব। সম্পূর্ণ নতুন জায়গা, নতুন পরিবেশ। অচেনা ঘরের অচেনা খাটে আমি শুয়ে আছি। ঘরের আলো কমে এসেছে, আবারও মেঘ করেছে। মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। নামুক বৃষ্টি, সব ভাসিয়ে নিয়ে যাক। বৃষ্টি নামলে ময়নাটা ভিজবে। আমি কি ওকে নিয়ে আসবো ভেতরে, নাকি ওর পানিতে ভিজে অভ্যাস আছে? নিজের বাবা মা ভাই বোন না, একটা পাখির কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। গাঢ় ঘুম। ঘুমের মধ্যে শুনলাম বৃষ্টি পড়ছে। ঘুমের মধ্যেই পাখিটার ছটফটানি কানে গেল এবং একসময় পাখিটা নবনী নবনী বলে আমাকে ডাকতেও লাগলো। এটা হয়তো আমার ভুল, হয়তো আমার স্বপ্নের ক্ষুদ্র অংশ। কিছু কিছু সময়ে মানুষের স্বপ্ন ও সত্য মিলেমিশে এক হয়ে যায়। পাখিটা আমাকে ক্রমাগত ডাকছে, নবনী নবনী। কি মিষ্টি, কি সুরেলা তার গলা। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। আমার ঘুম ভাঙল সন্ধ্যায়। বৃষ্টি নেই, চারদিক খটখট করছে। পুরোটাই তাহলে স্বপ্ন ছিল? আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নোমানকে দেখা যাচ্ছে, হাতে পলিথিনের 2টা ব্যাগ। ব্যস্ত ভঙ্গিতে গেট দিয়ে ভেতরে ঢুকছে। সে কি অফিস থেকে আবার বাজারে গিয়েছিল? বারান্দার দরজা খুলে আমি তার জন্য অপেক্ষা করছি। ঘর অন্ধকার হয়ে আছে। ও আসুক, ও এলেই বাতি জ্বালাবো। নবনী, খুব দেরি করে ফেললাম। অফিস থেকে বের হতেই সন্ধ্যা হয়ে গেল। নতুন একটা পার্টি এসেছে, কাজ নেই, শুধু বকর বকর করে। অফিস থেকে বের হয়ে একবার উকি দিয়েছি, দরজা বন্ধ। কয়েকবার ঠকঠক করলাম, দরজা খোলো না। বুঝলাম তুমি ঘুমোচ্ছ। চলে গেলাম ড্রেসিং টেবিলের খোঁজে। ওদের সঙ্গেও নানান ঝগড়া। ঝগড়া কেন? আর বলো কেন? এখনো পালিশ হয়নি। কারিগর নাকি ছুটিতে গেছে, পুরো টাকা অ্যাডভান্স দেয়া, নয়তো অন্যখান থেকে কিনতাম। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। চলো আমরা বের হই, মেলা কাজ, টুকটাক জিনিস কিনবো, রাতে আবার দাওয়াত। দাওয়াত খেতে ইচ্ছে করছে না।